দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে জানালেন আইনমন্ত্রী। ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন খতিয়ে দেখার আশ্বাস। গ্যাস সংকটে জ্বলছে না চুলা, নাকাল জনজীবন, বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, ব্যাহত শিল্প উৎপাদন, সংকট আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা। এবং সাগরপথে ইউরোপে অবৈধ প্রবেশের শীর্ষে বাংলাদেশ, চাকরির প্রলোভন ও প্রযুক্তির ফাঁদ, বাড়ছে সাইবার দাসত্ব ও প্রাণহানি। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি অর্পিতা জয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বা বাংলাদেশের সীমানায় পা রাখলেই আইন অনুযায়ী গ্রেফতার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার প্রত্যর্পণের চেষ্টা করছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, পাসপোর্ট না থাকলেও ফেরত আসার বিষয়টি তার ব্যক্তিগত, তবে দেশে ফিরলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। পরবর্তী নিয়মিত অধিবেশন 60 দিনের মধ্যে থাকায় এখনই জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশনের প্রয়োজন দেখছেন না তিনি, তবে সরকার চাইলে তা ডাকতে পারে। এছাড়া বাগেরহাটের মিরাজ শেখের গুমের তদন্ত, পরিবারকে আইনি সহায়তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন খতিয়ে দেখার আশ্বাস দেন মন্ত্রী। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। প্রধানমন্ত্রী তারেক রহমান 3 জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্তদের মধ্যে পা দিয়ে লিখিয়ে স্নাতকোত্তর শেষ করা হাতবিহীন নীলা খাতুনকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক ও আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুলে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসনাত আলিমকে সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। সমাজের মূলধারায় তাদের সম্পৃক্ত ও আত্মনির্ভরশীল করাই এই উদ্যোগের উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর এই বিশেষ পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিয়োগপ্রাপ্তরা। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার দুলাল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। রাজধানী থেকে শিল্পাঞ্চল, তীব্র গ্যাস সংকটে বাড়ছে জনভোগান্তি, ব্যাহত হচ্ছে উৎপাদন। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি ফিলিং স্টেশন, যেগুলোতে মিলছে সেখানেও আবার গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। এই সংকটে বিপর্যস্ত আবাসিক এমনকি শিল্প কারখানাও। এদিকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এই সংকট আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। বিস্তারিত ABM রব্বানী বাপ্পির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইস্তিয়াক। সকাল থেকে সিএনজি স্টেশনের সামনে দীর্ঘ সারি, গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবুও নিশ্চিত নয় কখন মিলবে গ্যাস। রাজধানীর অনেক স্টেশন গ্যাসের অভাবে বন্ধ হয়ে গিয়েছে। চালু থাকা স্টেশনগুলোও অপেক্ষার সময় গড়াচ্ছে 5 থেকে 6 ঘন্টায়। গ্যাস সংকটে শুধু গণপরিবহন নয়, বড় ধাক্কা খাচ্ছে শিল্প উৎপাদনও। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও নরসিংদী শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে কারখানার স্বাভাবিক কার্যক্রম। আমাদের গ্যাস নিতে 4 থেকে 5 ঘন্টা লাগে। আমাদের এই 5 ঘন্টা সময় ভিতরে আমরা আমাদের জমা দৈনিক যেটা নিম্ন আমাদের একটা আয় কোনোটাই হচ্ছে না। আমরা সিরিয়াল দিছি মনে করেন 9টায়, এখন বাজে 12টা, 3 ঘন্টা লাগছে পাম্পে ঢুকতে। এন থেকে মনে করেন 150-200 গাড়ির উপর সিরিয়াল ধরে আন্দা। গ্যাস পাম্পে যদি 4 ঘন্টা যাই আমাদের তো অনেক সমস্যা বলতে গেলে কি, এখন স্যারের মিটিং আছে, স্যার দেখা যাচ্ছে মিটিংয়ে যেতে পারতেছেন আমার জন্য। যেখানে গ্যাস ঢুকতে আগে মনে করেন যে 600 টাকার 650 টাকার, এখন দেখে যে মাত্র 100, 120, 30 এরকম ঢুকে। গ্যাস আমি এখনও পাইনি, এখন আবার সিরিয়াল লাগাইছি 200 গাড়ির পিছনে। এখানে আসছি, আসার পরে এখন কত পাই আমি জানি না,
কিন্তু আমাদের খুবই সমস্যা হইতেছে। জ্বালানি সংকটের এই প্রভাব শেষ পর্যন্ত পড়েছে দেশের অর্থনীতিও। একদিকে সিএনজি স্টেশনের ভোগান্তি, অন্যদিকে বাসাবাড়ি ও শিল্প কারখানা দুর্ভোগ। দুই দিক থেকে চাপে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। গ্যাস বিল ঠিকই দেয়, গ্যাস আসে না, রান্না বান্না অনেক সমস্যা, বাচ্চা মাদ্রাসায় যাইতে পারে না, বা যাও গ্যাস আসে দিনে একবার, কিন্তু চা বানানো যায় না, আর অনেক কষ্ট আছে, রান্না বান্না হয় না। বিশেষজ্ঞরা বলেছেন, আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাস সংকট সমাধানে বিকল্প চিন্তা করতে হবে সরকারকে। যেমন আজকের সমস্যাটার যদি প্রবলেমটা আগে থেকে চিন্তা করে তার বিকল্প 2 বছর আগে চিন্তা করে রাখা হতো, তাহলে আজকের সমস্যাটা তৈরি হওয়ার সাথে সাথে আমি এটার সলিউশনের দিকে যেতে পারতাম। বিকল্প, তাহলে বিকল্প আপনার হাতে যত বেশি থাকবে, আপনি আজ এবং ভবিষ্যতের ক্রাইসিসগুলো আপনি সেখানে মিট আপ করার জন্য আপনি নিজেকে প্রস্তুত রাখতে পারবেন। এদিকে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস মিলেছে সরকারের পক্ষ থেকে। সচিবালয়ে ব্যবসায়ীদের বৈঠকে শিল্প খাতে সংকট সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ABM রব্বানী বাপ্পি, চ্যানেল এস, ঢাকা। দর্শক, সাভার থেকে গ্যাস সংকট নিয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ অর্পিতা। আমি এখন রয়েছি সাভার গ্যান্ডা বাস স্ট্যান্ড এলাকায় একটি সিএনজি পাম্পে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি এই পাম্পে দীর্ঘ যানবাহনের লাইন রয়েছে। এছাড়াও সাভারের অধিকাংশ সিএনজি স্টেশনগুলো গ্যাসের চাপ না থাকার কারণে বন্ধ রয়েছে। আপনাকে যদি একটি তথ্য জানাই, সেটা হচ্ছে আমাদের এই সাভার এলাকায় আবাসিক যে বাসাবাড়িগুলো রয়েছে, সেখানে কিন্তু গ্রাহকরা একেবারেই গ্যাস পাচ্ছে না। তারা কিন্তু এই গ্যাসের দাবিতে তিতাসের আঞ্চলিক সড়ক ঘেরাও, আঞ্চলিক অফিস ঘেরাও করেছিল। এছাড়া শিল্প কারখানার কথা যদি বলি, শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ কম থাকার কারণে কিন্তু শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা উৎপাদন ধরে রাখার জন্য কিন্তু তারা ডিজেল ব্যবহার করছেন। এই ডিজেল ব্যবহার কারণে কিন্তু তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, যে কারণে কিন্তু তারা লোকসানের মুখে পড়ছে। এছাড়াও মালিকরা দাবি করেছেন যত দ্রুত সম্ভব এই গ্যাস সংকট নিরসনের জন্য কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস সংকটের সর্বশেষ। অর্পিতা। রাজীব, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গড় 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর ঢাকার কৌশলগত অবস্থান নিয়ে ওয়াশিংটনের আগ্রহ বেড়েছে। মূলত নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও ঢাকা ওয়াশিংটন সম্পর্ক পর্যালোচনা করাই গড়ের সফরের মূল লক্ষ্য। পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে থাকা গড়ের মাধ্যমে ভারত, চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের গতি প্রকৃতি ও দৃষ্টিভঙ্গি বুঝতে চাইবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এই কর্মকর্তা ইতিপূর্বে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের পর ঢাকা সফরে আসা অন্যতম শীর্ষ কূটনৈতিক প্রতিনিধি। চলতি বছরেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে অবৈধ প্রবেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরেই এই তালিকায় এই শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ভালো চাকরির প্রলোভন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো প্রযুক্তি ব্যবহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তরুণরা লিবিয়া, কম্বোডিয়া, মিয়ানমার ও রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বন্দি দশা, শারীরিক নির্যাতন ও সাইবার দাসত্বের মুখোমুখি হচ্ছেন। এমনকি মধ্যপ্রাচ্যে নারী পাচার ও উপকূলীয় অঞ্চলে রোহিঙ্গা বাংলাদেশিদের অপহরণ করে সাগরে ভেসে মালয়েশিয়া পাচারের ঘটনাও বাড়ছে। 2024-26 সালে হাজার হাজার ভুক্তভোগী শূন্য হাতে দেশে ফিরেছেন এবং অনেকেরই প্রাণহানি ঘটেছে। আজ আন্তর্জাতিক মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে পাশ হওয়া নতুন আইন সত্ত্বেও তদন্তে ধীরগতি ও বিচারহীনতায় 5000-এরও বেশি মামলা আটকে আছে। পাচার রোধে প্রযুক্তি নির্ভর সচেতনতা,
অপরাধকারীদের শাস্তি প্রদান ও সমন্বিত সরকারি উদ্যোগ অত্যন্ত জরুরি। মানব পাচার এবং প্রযুক্তি নির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অপরাধী চক্রগুলো এখন কেবল প্রচলিত উপায় নয়, বরং ডিজিটাল মাধ্যম, ভুয়া অনলাইন নিয়োগ প্ল্যাটফর্ম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণ সমাজ ও চাকরি প্রার্থীদের ফাঁদে ফেলছে। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে গড়ে ওঠা আন্তর্জাতিক মানব পাচার ও স্ক্যাম চক্রের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সারা দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক অবনতি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় দেশে 950 জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং গত 15 মার্চ থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,04,717 জনে। এছাড়া চলতি বছর দেশের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 11,000। রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে বর্তমানে 27 জন হাম ও 11 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদিকে চট্টগ্রামে ডেঙ্গু ও হাম ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 802 জন, যার মধ্যে 98 জন চিকিৎসাধীন এবং 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে হামে আক্রান্ত 546 জনের মধ্যে 251 জন ভর্তি আছেন এবং নিশ্চিত হামে 3 জন এবং সন্দেহজনক আরও 12 জন মারা গেছেন। বিশেষজ্ঞরা শিশুদের সময় মতো হামের টিকা দেওয়া, মশার প্রজনন স্থল ধ্বংস করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন। হঠাৎ করে মুখে লাল লাল গাম্মাসির মতো উঠছিল, চলে গেছে। পরে আবার একদম এক রাতের ভিতরে জ্বর ঠান্ডা যেরকম বাড়ছে এরকম মুখে একদম সবকিছুই লাল ভাব তৈরি হয়েছে। তারপরে আমরা বুঝতে পারছি হাম উঠছে। মুখের এই সাইড গলা প্রথমে এগুলো উঠছে, তারপরে উনি ওনার কাছে আগুন নিয়ে গেলাম যে ছাড় এই অবস্থা। পরে উনি দেখে বলতেছে এগুলো হাত, ডাক্তার আশেপাশে কুয়েত হাসপাতাল আছে ওখানে যা দিয়ে বাচ্চারা ভর্তি করা। হঠাৎ করে রেশ বের হয়ে গেছে, পরে তো আমরা বাড়ছি ঘামাসির ভিতর পরে গরমের কারণে। পরে দেখি না রাত্রের ভিতরে প্রচুর বেড়ে গেছে আর প্রচন্ড জ্বর, মাথায় শুধু জ্বর থাকে। আশা করি আমাদের হামটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা হাম এবং ডেঙ্গু মিলে আমরা যদি প্রিভেনশন করতে পারি তাহলে আমরা বর্তমান সময়ে স্বাস্থ্য সেবাটা আরও বেশি বৃদ্ধি পাবে এবং আমরা জনগণের একটা স্বস্তি ভোগ করতে পারব। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। সেখান থেকে জানাচ্ছেন হাম ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ অর্পিতা। সারা দেশে হাম এবং ডেঙ্গুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কুয়েত পত্রিক হসপিটালে। এই হসপিটালে গত 24 ঘন্টায় হামের রোগী ভর্তি হয়েছেন মোট 4 জন এবং ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন মোট 3 জন। অর্পিতা, এখন পর্যন্ত এই হসপিটালে আজ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি আছেন মোট 11 জন এবং হামে রোগী ভর্তি আছেন মোট 7-8 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে রোগীর সংখ্যা 1,04,717 জন এবং চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 11,000। এই বিষয়ে বিশেষজ্ঞরা অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন। এই ছিল আমার কাছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটাল থেকে সর্বশেষ। অর্পিতা। ধন্যবাদ জাহিদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী তাপস দে আকাশ। জয়া, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু। যতই দিন যাচ্ছে বাড়ছে তত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় 31 জন রোগী ভর্তি হয়েছে ডেঙ্গু রোগ নিয়ে বিভিন্ন হাসপাতালে।
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত 98 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছরে প্রায় ডেঙ্গু রোগে 802 জন রোগী আক্রান্ত হয়। তার মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছে 760 জন। দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই চট্টগ্রামে এই পর্যন্ত হামে 554 জন রোগী আক্রান্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে 251 জন রোগী। চট্টগ্রামে হামে মৃত্যুবরণ করেছিল 3 জন এবং নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছিল 12 জন। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জয়া। ধন্যবাদ তাপস আপনাকে। জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে আজ নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট হচ্ছে। গোপন এই ভোটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা 7 জন প্রার্থীর প্রতি সদস্য দেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে। 5 বছর করে পরপর 2 মেয়াদ দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার পদ ছাড়বেন। গুতেরেস পর্তুগালের নাগরিক। তার স্থানে আসতে পারেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল বা উগান্ডার কোনো প্রার্থী। নিরাপত্তা পরিষদের এই অনানুষ্ঠানিক ভোটকে ট্রপল বলা হয়। এতে নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশের প্রতিনিধিরা মহাসচিব প্রার্থী সম্পর্কে 3 ধরনের মত দিতে পারেন: সমর্থন করি, সমর্থন করি না ও কোনো মতামত নেই। সাধারণত একাধিক দফায় এ ধরনের ভোট হয়। এই প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শেষ হতে পারে। তবে কোনো গ্রহণযোগ্য প্রার্থী নিয়ে ঐক্যমত না থাকলে আরও বেশি সময় লাগতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 দিনব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে সিলেটে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঝুঁকি এড়াতে জেলার ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জে পুলিশের পাশাপাশি 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা এবং সন্ধ্যায় কর্মসূচি থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অতিরিক্ত এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সূচি অনুযায়ী বৃহস্পতিবার গোপালগঞ্জের শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগরে এবং শুক্রবার বিকেলে কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট ও সন্ধ্যায় জৈন্তাপুরে পদযাত্রা করবেন দলের কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। গত মঙ্গলবার এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষের জেরে সংঘাত এড়াতে বুধবার সকালে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন সহ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। জেলা ম্যাজিস্ট্রেটের নতুন আদেশের পর সভা সমাবেশের ওপর আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে কুড়িগ্রামের নাগেশ্বরীতে কমেছে সবজির উৎপাদন, ফলে বাজারে সরবরাহও কমেছে। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। স্বস্তি মিলছে না মাছ, ডিম ও ব্রয়লার মুরগির দামেও। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। নাগেশ্বরী থেকে সহকর্মী আব্দুস সালামের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। উজানের ঢল আর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা, তলিয়ে গেছে সবজি ক্ষেত। এতে উৎপাদন কমে যাওয়ায় সবজির সরবরাহ কমেছে, বাজারে বেড়েছে দাম। নাগেশ্বরীর বিভিন্ন বাজারে বেগুন, ঢেঁড়স, করলা, শসা ও বরবটি সহ প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে আগের চেয়ে বেশি দামে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। স্বস্তি নেই মাছ, ডিম, ব্রয়লার মুরগি সহ অন্যান্য নিত্যপণ্যের দামেও। সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বর্তমান কাঁচা বাজারের দাম বেশি, আমরা দিন গড়ি দিন খাই, এখন কাঁচা বাজারের দাম বেশি হলে কিভাবে চলবো? মাছের বাজারে আসলে যে বাজারের যে মাছের দাম কামাই করি 200-300 টাকা, মাছের দাম চাবিতে 800 টাকা 900 টাকা। এত দাম বৃদ্ধি হওয়ার পর আমাদের চালা যাচ্ছে না আর কি, যে কচু 60 টাকা, সব 50 টাকার উপরে। বন্যা হওয়ার কারণে মানুষের আসলে ক্রয় ক্ষমতা খুবই নাগালের বাইরে চলে গেছে। মরিচের গাছ মরে গেছে, কল্লার গাছ মরে গেছে। সবজি গাছ মরার কারণে তারা আর কি দামটা আর কি বাড়িয়ে দিয়েছে, যাতে এই তরকারির দাম বেশি হওয়ার কারণ হলো এইটা। বিক্রেতারা বলছেন বর্ষায় সবজির উৎপাদন কমে যাওয়ায় পাইকারি বাজার থেকেই কিনতে হচ্ছে বেশি দামে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সরবরাহ কম থাকায় চড়া মাছের দামও। মরিচ 240 টাকা কেজি,
গত সপ্তাহে ছিল 160 টাকা কেজি, বন্যার কারণে দাম বাড়া। এই মাছগুলো মনে করেন কারেন্ট শর্টে অন্য অন্য জাল দিয়ে মাছ মারিয়ে মাছগুলো শেষ করে ফেলেছি। এর পদক্ষেপ নিলে মনে করেন মাছগুলো আবার হইতো। মাছের দাম আমদানি হলে দাম কম হবে, আর মনে করেন গুড়ে মাছ যেটুকু আছে ওইটুক মাছের দাম কম আছে। গুড়ে মাছ যদি না থাকতো তাহলে মাছের দাম বাড়তি হতো। কৃষি অফিস বলছে, বৃষ্টি এবং বন্যায় উপজেলার অন্তত 8 থেকে 10 হেক্টর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে। অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে যে আমাদের উজানের পানিটা নদীতে বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের বিভিন্ন শাকসবজি এবং ফসলের প্রায় 8 থেকে 10 হেক্টর জমি আমাদের বন্যায় নিমজ্জিত ছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে। সবজি সহ নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি নিয়মিত তদারকি করার দাবি সাধারণ ভোক্তাদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 8 ওয়েস্টে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মোহাম্মদ জুবায়ের নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি কথিত সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সদস্য ছিলেন। বৃহস্পতিবার সকালে মসজিদে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানিয়েছে 14 এপিবিএন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে MSF হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 14 এপিবিএন এর প্রাথমিক ধারণা, কথিত আরসা ও RSOর অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ জানিয়েছে ঘটনাটি এখনও তদন্তাধীন এবং প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। চ্যানেল এস দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে জানালেন আইনমন্ত্রী। ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন খতিয়ে দেখার আশ্বাস। গ্যাস সংকটে জ্বলছে না চুলা, নাকাল জনজীবন, বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন, ব্যাহত শিল্প উৎপাদন, সংকট আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা। সাগরপথে ইউরোপে অবৈধ প্রবেশের শীর্ষে বাংলাদেশ, চাকরির প্রলোভন ও প্রযুক্তির ফাঁদ, বাড়ছে সাইবার দাসত্ব ও প্রাণহানি। সিলেটে এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা, 5 উপজেলায় বিজিবি মোতায়েন। হবিগঞ্জে পরিস্থিতি শান্ত হওয়ার 144 ধারা প্রত্যাহার। এবং বৃষ্টি ও বন্যার প্রভাব বাজারে, সরবরাহ কম থাকায় কুড়িগ্রামের সবজির বাজারে আগুন, মাছ ডিমেও নেই স্বস্তি, বিপাকে ক্রেতারা। এই ছিল চ্যানেল এস দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।